ক্লাস 11 সায়েন্সের ছাত্রদেরকে বলছি, আমি তোমাদের পদার্থবিদ্যার ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সার্থক অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার সম্পর্কে। সার্থক অঙ্ক সংখ্যা বলতে কি বোঝায়? কোনো একটা ভৌত রাশি যখন মাপা হয় তখন সেই ভৌত রাশিটা পরিমাপের ক্ষেত্রে যতগুলি অঙ্ক দ্বারা পরিমাপকে নির্ভুলভাবে প্রকাশ করা যায় সেই অঙ্ক সংখ্যা এবং শেষের অনিশ্চয়তার সংখ্যা নিয়ে গঠিত অঙ্ক সংখ্যাকেই আমরা সার্থক অঙ্ক সংখ্যা বলি। ফার্স্ট তাহলে আমরা ডেফিনিশনটাকে লিখে ফেলি, সিগনিফিক্যান্ট ফিগার বা সার্থক অঙ্ক সংখ্যা কাকে বলে। লেখো, একটি ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে যতগুলি অঙ্ক দ্বারা, অঙ্ক মানে এখানে ডিজিট, যতগুলি অঙ্ক দ্বারা পরিমাপকে নির্ভুলভাবে প্রকাশ করা যায়, পরিমাপকে নির্ভুলভাবে প্রকাশ করা যায় সেই অঙ্ক সংখ্যা, সেই অঙ্ক সংখ্যা এবং শেষের অনিশ্চয়তার সংখ্যা নিয়ে গঠিত অঙ্ক সংখ্যাকে সার্থক অঙ্ক সংখ্যা বলে। সার্থক অঙ্ক সংখ্যা বলে। তাহলে দেখো, এই যে ডেফিনিশনটা লিখলাম, একটা ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে যতগুলি অঙ্ক দ্বারা পরিমাপকে নির্ভুলভাবে প্রকাশ করা যায় সেই অঙ্ক সংখ্যা এবং শেষের অনিশ্চয়তার সংখ্যা নিয়ে গঠিত অঙ্ক সংখ্যাকে সার্থক অঙ্ক সংখ্যা বলে। আমি একটু উদাহরণ দিয়ে জিনিসটাকে সহজ করে দিই। দেখো, মনে করো এটা একটা কাঠের তৈরি আয়তাকার একটি ব্লক। এই যে ব্লকটা, এই ব্লকটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা স্কেল দিয়ে মেপে পাওয়া গেল 1.2 সেন্টিমিটার। L is equals to 1.2 সেন্টিমিটার। এবার আমরা যখন এই ব্লকটার দৈর্ঘ্যটাকে একটা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে মাপছি, তখন দৈর্ঘ্যটা পাওয়া গেল L dash is equals to 1.23 সেন্টিমিটার। তাহলে লক্ষ্য করো, সাধারণ স্কেল দিয়ে মেপে পাওয়া গেল 1.2 সেন্টিমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে মেপে পাওয়া গেল 1.23 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে যে সাধারণ স্কেল দ্বারা পরিমাপের ক্ষেত্রে শেষ অঙ্ক দুটো হচ্ছে সার্থক অঙ্ক সংখ্যা। তাহলে এই যে অনিশ্চয়তার যে অঙ্ক পরিমাপের ক্ষেত্রে, প্রথম পরিমাপের ক্ষেত্রে দুটো, তাহলে প্রথম পরিমাপের ক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা কত হলো? দুটি, সার্থক অঙ্ক সংখ্যা 2। আর দ্বিতীয় যে পরিমাপ ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে যখন মাপা হলো, তখন এক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা হলো 3। তাহলে এখানে যেমন 2, এখানে তেমনি 3, দুটো পরিমাপের ক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা পৃথক পৃথক হয়ে যাচ্ছে। এখন এই যে সার্থক অঙ্ক সংখ্যা বের করা হচ্ছে বা গণনা করা হচ্ছে,
এই সার্থক অঙ্ক সংখ্যা গণনা করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোর কথায় আসি। তাহলে এবার দেখো লিখছি, সার্থক অঙ্ক সংখ্যা গণনা করার নিয়ম। সার্থক অঙ্ক সংখ্যা গণনা করার যে নিয়মগুলি, সেগুলি আমি পরপর বলছি, উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। দেখো, প্রথমত বলি যে সমস্ত অশূন্য অঙ্কগুলি সার্থক। যেমন আমি একটা উদাহরণ বলছি, 14.275। এই 14.275-এর সার্থক অঙ্ক সংখ্যা কত? সার্থক অঙ্ক সংখ্যা সমান, এখানে দেখো অশূন্য অঙ্ক কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে সার্থক অঙ্ক সংখ্যা হলো 5। তাহলে 14.275-এর সার্থক অঙ্ক সংখ্যা সমান 5, যেটা আমি বললাম যে সমস্ত অশূন্য অঙ্কগুলি সার্থক। নেক্সট, দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি সার্থক। যেমন আমি একটা উদাহরণ বলছি, 120.05 এর সার্থক অঙ্ক সংখ্যা হবে তাহলে কত? দেখো, এখানে আমি বলেছি দুটো অশূন্য অঙ্কের মাঝে থাকা যে শূন্যগুলো সেগুলো সার্থক। তাহলে অশূন্য অঙ্ক এখানে 2 এবং 5-এর মাঝে দুটি শূন্য আছে, তাহলে এরা সার্থক যদি হয়, তাহলে সার্থক অঙ্ক সংখ্যা হবে 1, 2, 3, 4, 5। নেক্সট, তৃতীয় নিয়মটা বলি, দশমিক বিন্দুর ডান দিকে থাকা শূন্যগুলি সার্থক। যেমন আমি একটা উদাহরণ বলছি, 12.00। তাহলে এর সার্থক অঙ্ক সংখ্যা কত হবে? 1, 2, 3, 4। তার কারণ দশমিক বিন্দুর ডান দিকে দুটো শূন্য আছে, তাহলে দশমিক বিন্দুর ডান দিকে থাকা শূন্যগুলি যদি সার্থক হয়, তাহলে 12.00 এর সার্থক অঙ্ক সংখ্যা হয় 4। নেক্সট, নাম্বার 4, চতুর্থ নিয়ম বলি, শেষ অশূন্য অঙ্কের পরের শূন্যগুলি সার্থক নয়। যেমন আমি একটা উদাহরণ বলছি, দেখো 16,000 এর সার্থক অঙ্ক সংখ্যা হবে কত? দেখো 16-র পরে 3টে শূন্য আছে, এই শূন্যগুলি তাহলে সার্থক নয়। তা যদি হয়, তাহলে 16,000 এর সার্থক অঙ্ক সংখ্যা হবে 2। পঞ্চম নিয়মটা বলি, দেখো শেষ অশূন্য অঙ্কের পরের শূন্যগুলি সার্থক হবে যদি সেটি কোনো পরিমাপ থেকে আসে। যেমন আমি কথার জন্য বলছি, মনে করো 100 মিটার, তাহলে 100 মিটারের সার্থক অঙ্ক সংখ্যা কত হবে? এখানে কিন্তু 1, 2, 3। দেখো 1-এর পরে দুটো শূন্য আছে, কিন্তু অশূন্য অঙ্ক 1 হলেও এর পরে দুটো শূন্য রয়েছে, যে শূন্যগুলি কিন্তু সার্থক। তা যদি হয়, তাহলে 100 মিটার এর সার্থক অঙ্ক সংখ্যা হবে 3। তার কারণ 100 মিটার আছে, তাহলে এটা পরিমাপ থেকে এসেছে। পরিমাপ থেকে যদি আসে, তাহলে শেষ অশূন্য অঙ্কের পরের শূন্যগুলো কিন্তু সার্থক হয়ে যাবে। তাহলে 100 মিটারের সার্থক অঙ্ক সংখ্যা হয়ে গেল এই কারণেই 3। এবার আমরা পরবর্তী নিয়মে আসি, নাম্বার 6। পরের যে নিয়মটা সেটা বলছি, শোনো, দশমিক বিন্দুর বাম দিকে অবস্থিত শূন্যগুলি সার্থক নয়। যেমন আমি একটা উদাহরণ বলছি, শোনো, 0.46। এখানে দেখো দশমিক বিন্দুর বাম দিকে শূন্য আছে একটি, তাহলে এই দশমিক বিন্দুর বাম দিকে থাকা যে শূন্য, সেই শূন্য কিন্তু সার্থক নয়। তাহলে 0.46 এর সার্থক অঙ্ক সংখ্যা কত হয়ে যাবে? সমান 2। তার কারণটা হচ্ছে কি, দশমিক বিন্দু আছে এখানে 0.46,
0.46-এর বাম দিকে একটি শূন্য আছে, সেটি কিন্তু সার্থক নয়। সুতরাং 0.46-এর সার্থক অঙ্ক সংখ্যা হয়ে গেল 2। নেক্সট নিয়ম বলি, 7th নিয়ম, দশমিক বিন্দুর ডান দিকে এবং অশূন্য অঙ্কের বাম দিকে অবস্থিত শূন্যগুলি সার্থক নয়। যেমন আমি একটা উদাহরণ বলছি, 0.0046 এর সার্থক অঙ্ক সংখ্যা হবে 2। তার কারণ নিয়মটা হচ্ছে দশমিক বিন্দুর ডান দিকে দেখো দুটো শূন্য আছে, আর বাম দিকে একটা শূন্য আছে। তাহলে দশমিক বিন্দুর ডান দিকে এবং অশূন্য অঙ্কের বাম দিকে, দেখো দশমিক বিন্দুর ডান দিকে এবং অশূন্য অঙ্কের বাম দিকে যে দুটি শূন্য আছে সেই শূন্যগুলি কিন্তু সার্থক নয়। তাহলে আমরা বলতে পারি 0.0046-এর সার্থক অঙ্ক সংখ্যা হবে 2। এইভাবে আমরা সার্থক অঙ্ক সংখ্যা গণনা করার নিয়মগুলোকে ব্যাখ্যা করতে পারছি। এবার দেখো আমরা সার্থক অঙ্ক সংখ্যার যোগের নিয়মের কথায় আসি। এবার আমরা পরবর্তী অংশে আসছি।